সালমান শাহর সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে আশরাফুল হক ডন। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে শেষ করার সেই সিসিটিভি ফুটেজ। ডিপজল, ডন, শাবনূর সবাইকে দেখা যায় ফুটেজে। লজ্জা থাকতো তাহলে এটা করতো না। আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে চিত্রনায়িকা শাবনূর। কনফিউজড, বলে কে আপনি কি শাবনূরের মা বলছেন? কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন? এটাই তো কাকতালীয়, মানে অবাক লাগে, কেউ বিশ্বাস করতে চায় না। ডন গ্রেপ্তার হবার পর সালমান শাহর মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে। সালমান শাহ মারা যাননি, তাকে জীবিত অবস্থাতেই কেটে ফেলা হয়েছিল। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও চাঞ্চল্যকর এই দাবি তুলেছেন খোদ সালমান শাহর ময়না তদন্ত করা ডোম রমেশ। জানালেন এতদিন তিনি ভয়ে মুখ খুলতে পারেননি, কিন্তু ডন গ্রেপ্তার হওয়ায় এখন আর ভয় নেই। চেতনানাশকের কড়া ইনজেকশনে অজ্ঞান ছিলেন সালমান শাহ। সালমান শাহর মৃত মুখটা এখনো চোখে ভাসে। এখানের মধ্যে হাতটা রেখেছে, একদম হার্ট যে জায়গায় থাকে সেখানে হাতটা রেখে বললাম, সালমান শাহ তুমি কাজটা ভালো করোনি। এবার রিমান্ডে সব সত্য ফাঁস করে দিলেন ডন, আর বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। ফিল্মি সিন্ডিকেট। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যার মামলায় ডনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডন রিমান্ডে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডনকে দিয়ে সালমান শাহকে হত্যা করিয়েছেন শাবনূর, এবং এই সালমান শাহ হত্যার সাথে সরাসরি জড়িত রয়েছে চিত্রনায়িকা শাবনূর। ইতিমধ্যে কিন্তু সকল কিছু প্রকাশ হতে শুরু করে দিয়েছেন ডনকে গ্রেপ্তারের পরে। দর্শক, ডনকে 12 লক্ষ টাকা দিয়ে তাকে দিয়ে হত্যা করিয়েছেন শাবনূর, এবং তার সাথে আর কে কে জড়িত রয়েছে রিমান্ড থেকে যে তথ্যগুলো প্রকাশ হয়েছে, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সালমান শাহের ঘটনায় এবার ফেঁসে গেলেন শাবনূর এবং ডিপজল। শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী, কারণ তুমি কোনটা করবে এটা আপনার। সামিরা আমাদের শিল্পীদের কিন্তু দর্শক, রহস্যের প্যান্ডোরার বক্স একবার খুললে সেখান থেকে এমন সব সত্য বেরিয়ে আসে যা মানুষের কল্পনার সীমানাকেও হার মানায়। গত 29 বছর ধরে আমরা একটি নির্দিষ্ট গল্প শুনে এসেছি, কিন্তু ডন আইনের জালে আটকে যাবার পর সেই পুরনো গল্পের ভিত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর এবার সেই ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় দুই মহারথীর নাম। একজন হলেন 90-এর দশকের স্কিন কাঁপানো রোমান্টিক আইকন চিত্রনায়িকা শাবনূর, আর অন্যজন হলেন এফডিসির অঘোষিত গডফাদার এবং প্রভাবশালী প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, যেই শাবনূর সালমান জুটি দেখে এদেশের কোটি কোটি তরুণ তরুণী প্রেমের স্বপ্ন বুনত, আজ সেই জুটির রসায়নের মাঝেই খোঁজা হচ্ছে সেই ভয়ঙ্কর পরিণতির উৎস। অন্যদিকে যে ডিপজলকে আমরা সিনেমার পর্দায় প্রতাপশালী চরিত্রে দেখেছি, বাস্তব জীবনেও কি তিনি কোনো অন্ধকার জগতের নাটের গুরু ছিলেন? আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণে আমরা ডিকোড করব কিভাবে পর্দার রোমান্স এবং এফডিসির পাওয়ার পলিটিক্স মিলেমিশে একাকার হয়ে তিলে তিলে শেষ করে দিয়েছিল সেই স্বপ্নের নায়ককে। এফডিসিতে কেউ আসতেছে না কেন, এই প্রশ্নের উত্তর পেলেই সব পাওয়া যাবে। কারণ এফডিসি নিরাপদ না, বিভিন্ন কারণ আছে। এটা ফিল্মি সিন্ডিকেট, অনেক জড়িত আছে। আমার এই মামলায় আরো অনেকের নাম এসে যাবে, অটোমেটিক্যালি এসে যাবে, কারণও বুঝাই দেওয়া যাবে কেন। এখানে আমার সালমান শাহর প্রথম। দর্শক, শুরুতেই আসুন শাবনূরের অধ্যায়টি একটু সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ময়না তদন্ত করা যাক। তোমরা সবাই অনেক ভালো আছো। শাবনূর জিউমার, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কিনা, এখানে অনেক বড় একটা গল্প। যদি কিছু ছিল কিনা এক বাক্যে বলবো ছিল। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই যখন সালমান শাহের এই অকাল বিদায়ের তদন্ত প্রতিবেদন জমা দেন, তখন পুরো দেশ একটি শব্দগুচ্ছ শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। শব্দটি ছিল অতিরিক্ত অন্তরঙ্গতা। পিবিআই তাদের অফিসিয়াল তদন্ত প্রতিবেদনে স্পষ্ট দাবি করেছিল যে সালমান শাহের এই অস্বাভাবিক এবং রহস্যময় পরিণতির অন্যতম প্রধান কারণ ছিল চিত্রনায়িকা শাবনূরের সাথে তার অতিরিক্ত ঘনিষ্ঠতা। সিনেমাটোগ্রাফি বা চরিত্রের ভাষায় যাকে বলে অন স্ক্রিন কেমিস্ট্রি। আর সেটি কখন যে অফ স্ক্রিন ডেঞ্জার বা বাস্তব জীবনের বিপদের পরিণত হয়েছিল তা হয়তো তারা নিজেরাও টের পাননি। বা আপনি কারোর সাথে, কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবেন? আমি তো ঢাকায় থেকে ওদের গাড়ির উপরে বসে থাকিনি, আমি চিটাগং চলে গেছি। আমার ক্রাইম সাইকোলজিতে একটা কথা আছে, ফ্যাটাল অ্যাট্রাকশন বা প্রাণঘাতী আকর্ষণ।
যখন কাজের জায়গার সম্পর্ক ব্যক্তিগত জীবনের সীমানা অতিক্রম করে ফেলে তখন তা একটি অবশ্যম্ভাবী ধ্বংস ডেকে আনে। পিবিআই এর রিপোর্ট এবং সেই সময়কার গৃহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি থেকে এমন একটি চিত্র উঠে এসেছে যা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। বলা হচ্ছে শাবনূর এবং সালমান শাহের এই সম্পর্ক নিছক কোনো সহশিল্পীর সম্পর্ক ছিল না। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সালমান শাহ নাকি শাবনূরকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন। একটু চিন্তা করে দেখুন দর্শক, একজন সুপারস্টার যার স্ত্রী সামিরা এমনিতেই অত্যন্ত পজিটিভ এবং সন্দেহবাতিক ছিলেন, তার সামনে যখন স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তাব এসে দাঁড়ায় তখন সেই বাড়ির ভেতরের পরিবেশ ঠিক কতটা বিষাক্ত হয়ে উঠতে পারে। এই দ্বিতীয় স্ত্রী ইস্যুটি ছিল মূলত একটি ক্যাটালিস্ট বা প্রভাবক যা সালমান শাহের দাম্পত্য জীবনে আক্ষরিক অর্থেই পেট্রোল ঢেলে দিয়েছিল। সামিরা কোনোভাবেই এই বিষয়টিকে মেনে নিতে পারেননি, আর এখান থেকেই শুরু হয় চরম পারিবারিক দ্বন্দ্ব। এই মানসিক টানাপোড়েন সালমান শাহকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছিল। একদিকে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল নায়িকা যার সাথে সিনেমা করলেই সুপারহিট, অন্যদিকে নিজের স্ত্রী যার সাথে তার আইনি এবং সামাজিক সম্পর্ক। এই দুই নারীর মানুষতাত্ত্বিক যুদ্ধে সালমান শাহ পরিণত হয়েছিলেন একটি গিনিপিগে। দিনের পর দিন এই অসহনীয় চাপ, ঝগড়া এবং মানসিক নির্যাতন তাকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছিল। অনেকেই মনে করছেন এই পারিবারিক কলহের সুযোগ নিয়েই পর্দার পেছনের মাস্টার মাইন্ডরা নিজেদের নিখুঁত জাল বিছানোর সুযোগ পেয়েছিল। যখন ঘরের ভেতরেই আগুন লেগে থাকে তখন বাইরের শত্রুর জন্যও সেই ঘর পুড়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায়। মানসিক এই শূন্যতার কারণেই তিনি ধীরে ধীরে এমন এক পরিস্থিতির শিকার হন যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা খোলা ছিল না। তার এই বিষণ্ণতা এবং পারিবারিক দূরত্বের সুযোগটি কাজে লাগিয়েছিল তার আশেপাশের ছদ্মবেশী বন্ধুরা। ঘটনা শুধু পারিবারিক কলহের মধ্যেই সীমাবদ্ধ নেই। আইনি প্রক্রিয়া এবং গণমাধ্যমের বিভিন্ন অনুসন্ধানে শাবনূরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছে যা পুরো সমীকরণকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাজ্য প্রবাসী এবং এই মামলার অন্যতম অভিযুক্ত রিজভী আহমেদ ফরহাদ একটি চাঞ্চল্যকর দাবি সামনে নিয়ে এসেছেন। তার জবানবন্দি এবং ইন্টারভিউ অনুযায়ী শাবনূর নাকি সালমান শাহকে ব্ল্যাকমেইল করতেন। এখন প্রশ্ন হলো কিসের ব্ল্যাকমেইল? ইমোশনাল ব্ল্যাকমেইল বা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ভয় দেখিয়ে মানুষকে ম্যানিপুলেট করা অন্ধকার জগতে খুব সাধারণ একটি কৌশল। রিজভির দাবি যদি সত্যি হয় তবে বুঝতে হবে সালমান শাহ এমন কোনো গোপন ফাঁদে আটকে পড়েছিলেন যেখান থেকে তিনি বের হতে পারছিলেন না। একজন সুপারস্টার তার ইমেজ বা ভাবমূর্তি নিয়ে সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকেন। সেই ইমেজ নষ্ট হবার ভয় দেখিয়ে তাকে কি মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল? রিজভি সহ যে 11 জনের নাম এই ঘটনায় বারবার উচ্চারিত হচ্ছে তাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে একটি চেইন বা শিকলের মতো যোগাযোগ রয়েছে। আর সেই শিকলের একটি গুরুত্বপূর্ণ লিঙ্কে এখন শাবনূরের নাম জড়িয়ে গেছে। এই ব্ল্যাকমেইলের তথ্যটি যদি সত্যি হয় তবে এটি প্রমাণ করে যে সালমানের সেই চূড়ান্ত পরিণতির পেছনে কেবল আবেগ নয়, বরং এটি সুকৌশলী চাপ প্রয়োগের ব্লুপ্রিন্ট কাজ করছিল। দর্শক, এবার আসুন দ্বিতীয় চরিত্রটিতে ফোকাস করা যাক, মনোয়ার হোসেন ডিপজল। 90-এর দশকের এফডিসিতে যার ইশারা ছাড়া একটি পাতাও নড়ত না। সালমান শাহের মা অত্যন্ত সাহসী নারী নীলা চৌধুরী সরাসরি আঙ্গুল তুলেছেন ডিপজলের দিকেই। তার অভিযোগটি অত্যন্ত লজিক্যাল এবং গভীর। নীলা চৌধুরী দাবি করেছেন যে ডন, অর্থাৎ যেই ডনকে আমরা এই পুরো ঘটনার অন্যতম নেপথ্য কারিগর হিসেবে জানছি, সেই ডনকে বছরের পর বছর ধরে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই ডিপজল। সাইকোলজি এবং ক্রিমিনোলজিতে একটি টার্ম আছে, গিল্ড বাই অ্যাসাসিনেশন বা সঙ্গদোষের অপরাধী। ডনের মতো একজন সাধারণ খল অভিনেতা যার পেছনে কোনো বড় ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক শক্তি ছিল না, সে কিভাবে 29 বছর ধরে এত বড় একটি ঘটনা ঘটিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে? তাকে এই সাহস, এই অর্থ, এই আইনি সুরক্ষা কে দিয়েছিল? নীলা চৌধুরীর মতে এই ছাতাটি হয়ে দাঁড়িয়েছিলেন খোদ ডিপজল। এফডিসির মতো জায়গায় ডিপজলের মতো একজন প্রভাবশালী প্রযোজক এবং অভিনেতার ছত্রছায়া ছাড়া ডনের পক্ষে এত বড় একটি মাস্টার প্ল্যান সফল করা এবং বছরের পর বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা প্রায় অসম্ভব। যদি ডন এই ঘটনার প্রধান এক্সিকিউটর বা বাস্তবায়নকারী হয়ে থাকেন তবে সেই সাহসটি কার হাত থেকে এসেছিল? সেই ফান্ডিং বা অর্থায়ন কার ছিল?
এই প্রশ্নগুলো এখন ডিপজলের দিকেই সরাসরি নিক্ষিপ্ত হচ্ছে। ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই জানেন এই সময়ের ডিপজলের নেটওয়ার্ক কতটা শক্তিশালী ছিল। সেই নেটওয়ার্কের সুবাদেই কি ডন এতগুলো বছর আইনের চোখকে ফাঁকি দিতে পেরেছেন? তবে মুদ্রার অপর পিঠও আমাদের দেখতে হবে। এসব গুরুতর অভিযোগের পর স্বাভাবিকভাবেই আসামির কাঠগড়ায় দাঁড় করানো চরিত্ররা চুপ করে বসে থাকবেন না। প্রায় 3 দশক পুরনো এই রহস্যে নতুন করে নিজের নাম জড়িয়ে যাওয়ায় অবশেষে নীরবতা ভেঙেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর। সিডনি থেকে তিনি একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। শাবনূর তার ডিফেন্সে বা আত্মপক্ষ সমর্থনে এমন একটি কার্ড খেলেছেন যা আমাদের সমাজের একটি নেসিক ন্যারেটিভ বা বহুল ব্যবহৃত জনসংযোগ কৌশল। তিনি বলেছেন সালমান শাহ তার বড় ভাইয়ের মতো এবং অত্যন্ত প্রিয় সহশিল্পী ছিলেন। একটু খেয়াল করুন দর্শক, শাবনূর দাবি করছেন যে রিজবি আহমেদ ফরহাদ নামের ওই ব্যক্তির সাথে তার জীবনে কখনো দেখাই হয়নি। তাই প্রেম, বিয়ে বা ব্ল্যাকমেল এই সব কিছুই শুধু কল্পকাহিনী। অন্যদিকে ডিপজলও বিভিন্ন সময়ে গণমাধ্যমের কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ষড়যন্ত্র হিসেবেই আখ্যায়িত করে অস্বীকার করেছেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।